স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। গুমের শিকার মানুষগুলো কোথায়, তাদের খুঁজে বের করা, গুমের জন্য দায়ী কে, তা ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে জানানোই ছিল গুম কমিশন গঠনের মূল উদ্দেশ্য। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে দেয়া গুম কমিশনের প্রথম প্রতিবেদনে তেমন নির্দিষ্ট কোনো তথ্য নেই, এমন অভিযোগ ভুক্তভোগীদের পরিবারের। গুম কমিশনের প্রতিবেদনের উপর ভিত্তি করে মামলা এবং মামলা পরবর্তী বিচারিক কাজ কতটুকু হবে তা নিয়ে সংশয় তারা। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। দুনিয়ার কিছুই চাই না, সন্তানটাই চাই, সন্তানটাই ফিরত। আমরা তার বড় লোক হবো, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলোর তো আমার কোনো আশা নেই। একটা মায়ের কাছে সন্তানের আশা, যত গরিবই হোক মা কোনো সন্তান বিক্রি করে। অপরাধ যত বড়ই হোক না কেন, অপরাধে তো শাস্তি আছে না, বিচার আছে না। কোন অপরাধে যে আমার ছেলে অপরাধী হইলো এটাই তো আমি জানতে পারলাম না। 2013 সালের 12ই ডিসেম্বর মালয়েশিয়ায় ফ্লাইট ছিল আদনানের। 4 ডিসেম্বরই সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত আর খোঁজ নেই। একই অবস্থা কাউসার হোসেনেরও। রাজধানীর শাহিনবাগ থেকে একই দিন তুলে নিয়ে যাওয়া হয় তাকে। কাউসারকে ফিরে পাবার পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় পরিবার। কঠিন বিচার চাই। আর আয়নাঘর, ওই আয়নাঘর আমরা দেখতে চাই, ওই আয়নাঘরে কি আছে এটা আমাদের দেখার ইচ্ছা, যে আয়নাঘরে কি আছে। আর যারা এই কাজ করছে তাকে তো ফাঁসি দিয়ে মাইরে ফেলালে একদিন শেষ। আমরা চাই ওই আয়নাঘরে তারা, ওই যে আমার স্বামীর মতো যারা আছে, ওই যে হাহাকার করেছে, ওই হাহাকার ওরাও করুক, ওরাও বুঝুক কি শান্তি আয়নাঘরে। গুমের ঘটনা তদন্তে সরকারের কমিশন শনিবার তাদের প্রথম প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বিগত 15.5 বছরে দেশে অসংখ্য গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সম্পৃক্ততার তথ্য তুলে ধরা হয়েছে সেই প্রতিবেদনে। কমিশনের প্রতিবেদনের দিকেই তাকিয়ে ছিল গুমের শিকার হওয়া সদস্যদের পরিবারের মুখপাত্র মায়ের ডাক। সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি জানান, প্রতিবেদনটি ক্ষতিগ্রস্ত সবার সামনে তুলে ধরা উচিত। মায়ের ডাক থেকে গেছে 105-এর বেশি আবেদন। গত দিন পর্যন্ত আমরা দেখছি একটা রিপোর্ট আসছে, শুধুমাত্র চিফ অ্যাডভাইজারের কাছে রিপোর্ট গেছে। এটা কোনো পাবলিক কোনো রিপোর্ট, কোনো স্পেসিফিক এক্সপ্লেনেশন নাই যে এখানে এই ভুক্তভোগীদেরকে সাথে এইটা করা হয়েছে। এই ইনভেস্টিগেশন, এই যে কমিশন, সবটাই করা হচ্ছে শুধুমাত্র ভিকটিমদেরকে জানানোর জন্য। এখতিয়ারটা শুধু এই, আর সুপারিশ করবে যে মামলার জন্য। কমিশন আরেকটা যেটা ফ্রাস্ট্রেটিং, আবার বলছে 1 বছর ধরে টাইম টেবিলটা বাড়ানোর জন্য। আপনি যদি আমাকে 120 দিন পরে এসে বলেন এটার পিছনে শেখ হাসিনা ছিল, এটার জন্য কি আমরা ওয়েট করছিলাম কিনা? বিচারিক কাজ এগিয়ে নিতে পারে এমন কোনো তথ্য নির্দিষ্ট করে পাওয়া যায়নি সেই প্রতিবেদনে। আগে মামলা এবং মামলা পরবর্তী বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পরই র্যাব বিলুপ্তি চাওয়া উচিত ছিল, যোগ করেন সানজিদা ইসলাম। কোন প্রক্রিয়ায় যাচ্ছে বা যদি ইফেক্টিভলি না হয়, যে গতানুগতিক যত কমিশন বাংলাদেশে হয়েছে আগে, কোনো কমিশনের আমরা কোনো পরবর্তী দিয়াত্তা পাইনি বা কোনো আউটপুট ছিল না আসলে। তো সেই জায়গায় কি যাচ্ছি কিনা আমরা, ওটা দেখার আছে। র্যাবের বিলুপ্তি চাওয়ার আগে তো আপনাকে র্যাব স্বীকার করেছে, আপনার তো তথ্যগুলো নিতে হবে তাদের কাছ থেকে। আদারওয়াইজ তো এখানে আপনি কোন কেসটা আমরা দাঁড় করাতে পারবো আসলে। বিচারিক প্রক্রিয়ায় যাক, ন্যায় বিচারটা আসুক, তারপরে আমরা দেখতে পাবো যে না তাদের এখতিয়ার এতটুকু থাকতে পারবে কি থাকতে পারবে না, তাদের কাজের পরিধি কী হবে কি হবে না, কোনখানে সংস্কার দরকার কোনখানে সংস্কার দরকার নাই। আমরা তো ন্যায় বিচারের জায়গায় যেতে পারি না এখন। 1676টি অভিযোগের মধ্যে 758টি অভিযোগের প্রাথমিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করে গুম সংক্রান্ত কমিশন। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। গুম কমিশনের প্রতিবেদনের বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, গুমের ব্যাপারটা গত কয়েক বছর ধরে ব্যাপক আলোচনায় ছিল, আর অন্তর্বর্তী সরকার আসার পরে ভিকটিমদের চাহিদার ভিত্তিতে কিন্তু গুম কমিশন গঠন করা হয়েছে। এরপরে কমিশনের এই প্রথম প্রতিবেদন জমা দেয়া, এই প্রাথমিক প্রতিবেদনে কি আছে? এটা প্রথমেই আমি একটু বলে রাখি যে এই গুম কমিশনের যে প্রতিবেদন, সেটা একটি মানে সব মিলে একটি ধারণা দেওয়া হয়েছে কিভাবে গুম করা হয়েছে, গুমের সাথে কোন কোন সংস্থা যুক্ত ছিল এইরকম, এবং সর্বোপরি মাথার উপরে কার নির্দেশনায় এই কাজ হয়েছে, এই রকম একটি ধারণা পাওয়া গেছে আমরা যতটুকু প্রতিবেদনটি পেয়েছি। কারণ আপনি জানেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যেই প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশ করার জন্য দেয়া হয়েছে, সেটি কিছু সিলেক্টেড অংশই ছিল। আমি বলতে পারি যে 8 থেকে 10 পাতা বাদ দিয়ে তারপরের প্রতিবেদন
প্রতিবেদনটি গণমাধ্যমে প্রকাশের জন্য দেওয়া হয়েছে। পুরো প্রতিবেদন কিন্তু আমরা হাতে পাইনি। এটি একটি আংশিক প্রতিবেদন বলা যায় আমরা যেটা হাতে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে সেখানে কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো গুমের শিকার, ক্ষতিগ্রস্ত বা ফেরত আসাদের সাক্ষ্য বা নির্দিষ্ট কোনো তথ্য থাকতে পারে, কিন্তু সেটা এখন পর্যন্ত প্রকাশ হয়নি। মোট ১৫০০-এর উপরে অভিযোগ এসছে, কিন্তু ৭৫৮ বা ৭৬০টির মতো পর্যালোচনা করেছে গুম কমিশন। তবে তারা কিন্তু আরও ১ বছর সময় চেয়েছে যে পুরো কাজটি নির্দিষ্টভাবে কোনো একটি ব্যক্তি ধরে, কারণ একটি একটি করে প্রত্যেকটি মামলাই আলাদা, এক একজনকে এক এক সংস্থা তুলেছে, এক একজনকে এক এক সংস্থা এক জায়গায় নিয়ে গেছে, সুতরাং বিচারিক বিষয়টাও একটি আলাদা হবে, তাই তার জন্য সময় প্রয়োজন। এই জন্য গুম কমিশন এই সময়টি চেয়েছে। ইশরাত। জি রাজীব, ভুক্তভোগী পরিবারগুলোর যে মুখপাত্র মায়ের ডাক, তারা গুম কমিশনের প্রথম প্রতিবেদনে অসন্তোষ জানিয়েছে। তারপরে এর উপরে ভিত্তি করে মামলার হবে যে সেই মামলার পরে বিচারিক কাজ নিয়েও সংশয় প্রকাশ করেছে। এই ধরনের সংশয় কেন, একটু বিস্তারিত যদি বলেন। মায়ের ডাকের যে মুখপাত্র সানজিদা ইসলাম তুলি, তিনি ডিবিসিকে জানিয়েছেন যে এই প্রতিবেদনটি তিনি দেখেছেন, কিন্তু প্রতিবেদনটি মুখপাত্র হিসাবে তাদেরকে দেওয়া হয়নি বা কোনো ভিকটিম পরিবারকেও দেওয়া হয়নি। যতটুকু প্রতিবেদন পাওয়া গেছে সেই প্রতিবেদনের উপর প্রতিবেদনের উপর ভিত্তি করে যে বিচারিক কাজে বা মামলা পর্যন্ত যাওয়া যায় সেরকম কোনো তথ্য, নির্দিষ্ট কোনো তথ্য সেই প্রতিবেদনে ছিল না। এটি গেল এক। দ্বিতীয়তটি হচ্ছে যে আপনি যখন কোনো বিষয়ের উপর মামলাতে যাবেন, মামলাতে যাওয়ার পর একটা নির্দিষ্ট অভিযোগ থাকতে হবে যে XYZ গুম হয়েছে, কারা গুম করেছে, কোত্থেকে গুম হয়েছে, তারা গুমকালীন অবস্থায় কোথায় ছিল, এইরকম সার্বিক পুরো বিষয়গুলি একটি বিস্তারিত থাকতে হবে। সেই পর্যায়ে এখন পর্যন্ত প্রতিবেদনটি নেই, যার কারণে বিচারিক কার্যক্রমের মামলা এবং মামলা পরবর্তী যে বিচারিক কার্যক্রম সেই বিষয়টি নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন। কারণ ১২০ দিন পরে এই প্রতিবেদন দেওয়া হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যে ১২০ দিন পরে শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই গুম হয়েছে সেটা জানার জন্য তো ১২০ দিন সময় লাগার প্রয়োজন না, সবাই জানতো। মায়ের ডাকের বক্তব্য হচ্ছে এটা একেবারে রাষ্ট্রীয় প্রধান ব্যক্তির নির্দেশনায়, পৃষ্ঠপোষকতায় এই ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে, সেটা সবাই জানে। কিন্তু তারা আরও নির্দিষ্ট করে জানতে চায় যে ঘটনাটি কারা ঘটিয়েছে, প্রত্যেকটি কেসের ক্ষেত্রে আলাদা আলাদাভাবে। জি রাজীব ঘোষ, আপনি বলছিলেন যে গুম কমিশন আরও 1 বছর সময় চেয়েছে। সেই ক্ষেত্রে এই যে সংশয় অভিযোগের পরে গুম কমিশনের পরবর্তী কার্যক্রম কি হবে বা হতে পারে, এই ধরনের কোনো ধারণা পাওয়া গেছে কিনা? না, ধারণা পাওয়া যায়নি। তবে এই রিপোর্টই আমরা দেখেছি যে একটি জায়গায় বলেছে যে 3 মাস পরে, মার্চের দিকে আরও একটি প্রতিবেদন গুম কমিশনের পক্ষ থেকে দেয়া হবে। আমার ধারণা, একজন মাঠের রিপোর্টার হিসেবে আমরা বিশ্বাস করি যে ওই প্রতিবেদনে নিশ্চয়ই এতদিনকার তাদের যে পরিশ্রম, তাদের যে কাজ, তারা যাদেরকে অভিযুক্ত ইতিমধ্যেই কিন্তু কয়েকজন গ্রেপ্তার আছে, বিশেষ করে তৎকালীন সময়ে র্যাবে যারা কাজ করেছেন, পুলিশে যারা কাজ করেছেন, গোয়েন্দা পুলিশে যারা কাজ করেছেন, তাদের অনেকেই এই মুহূর্তে বর্তমান বিভিন্ন মামলাতে আটক আছেন, তাদের বিচারিক কার্যক্রমও শুরু হয়েছে। তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে গুম কমিশনের, এটা আমি বিশ্বাস করি। এবং সেই ভিত্তিতে অভিযোগকারী এবং তাদের বক্তব্য, যারা গ্রেফতার আছেন, এই সমস্ত সমন্বয় করে কিছু একটা ভালো প্রতিবেদন আসবে বলে আমার ধারণা। এবং সেটা মায়ের ডাকের পক্ষ থেকেও বলা হয়েছে যে পরবর্তী পদক্ষেপটা তারা দেখবেন। আসলে বিশ্বাস করেন যে তাদের হাত দিয়ে একটি ভালো প্রতিবেদন আসবে, যেই প্রতিবেদনে যেই ভিত্তিতে যে বিচার হবে, এই বিচার কাজ দেখে যেন ভবিষ্যতে যে আর কোনো সংস্থা বা কোনো ব্যক্তি যেন গুমের বিষয়গুলি শিকার না হয়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। 7 বছর পর আবারও রাজনীতির প্রকাশ্য মঞ্চে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিজয় দিবস উপলক্ষে 21শে ডিসেম্বর রাজধানীতে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন তিনি। পরিবর্তিত বাস্তবতায় রাজনীতির মাঠে তারই প্রত্যাবর্তনের খবরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মী। সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে দলের নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ এই বিরতি কাটিয়ে আবারও নেতাকর্মীর সামনে প্রকাশ্যে আসছেন তিনি। এই খবরে উচ্ছ্বসিত দলের সর্বস্তরের নেতাকর্মী। এরপরে জনাব তারেক রহমান সততা, নিষ্ঠা, ওনার প্রজ্ঞা দিয়ে এই ক্রান্তিকালে সংগঠনকে একটা শক্তিশালী সংগঠনে রূপ দিয়ে এবং হাসিনা সরকারকে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেন। আমাদের মাতা আমাদের মাঝে
আবার ফিরে আসছেন, এটা সবাই আমরা খুব আনন্দিত। আমাদের দেশনেত্রীর এই আগমনকে স্বাগত জানাই এবং তার হাত ধরেই তা আগামী দিনের যে নেতৃত্ব জনাব তারেক রহমান এই দেশের দায়িত্বভার গ্রহণ করুন, এরকম আশাবাদ ব্যক্ত করে আমরা সদা সক্রিয় মাঠে থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে যেতে হয় আপসহীন নেত্রীকে। তার জীবন থেকে কেড়ে নেওয়া হয় মূল্যবান 7টি বছর, যার পুরোটাই তাকে লড়তে হয়েছে আইনি বেড়াজাল ও অসুস্থতার সঙ্গে। যদিও তার অনুপস্থিতিতে বিএনপির হাল ধরেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সময়ের সঙ্গে পাল্টে গেছে দেশের বাস্তবতাও। গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই বিএনপি 1.5 যুগ আগেই শুরু করেছিল, সরকার পতনের এক দফা নিয়ে এবছর জুলাইয়ে ফুঁসে উঠেছিল ছাত্র জনতা। তাদের আত্মত্যাগের কাছে পরাজিত হয়ে দেশ ছাড়ে শেখ হাসিনা। বিজয়ের আনন্দে মাতে পুরো দেশ। আইনের নাগপাশ মুক্ত হন বেগম খালেদা জিয়া। 1 যুগ পর অংশ নেন সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে। দীর্ঘ বিরতির পর আবারও রাজনীতির মঞ্চে ফিরছেন বিএনপি চেয়ারপারসন। আগামী শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছেন তিনি। দীর্ঘ 7 বৎসর পর এরকম একটি রাজনৈতিক সমাবেশে তিনি এই প্রথম যোগদান করবেন। তার এই কর্মসূচিতে আগমনের সিদ্ধান্তে মুক্তিযোদ্ধাগণ অত্যন্ত উৎসাহিত, আনন্দিত, অনুপ্রাণিত এবং সম্মানিত বোধ করছে। নেতাদের প্রত্যাশা পরিপূর্ণ সুস্থ হলে আবারও বিএনপিকে নেতৃত্ব দিয়ে রাষ্ট্র ক্ষমতায় নেবেন বেগম খালেদা জিয়া। আমাদের নেত্রী, আমাদের নেতা দুইজন এবং স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ বসেই সিদ্ধান্ত নেবেন আগামী রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি করবেন, কি করা তার প্রয়োজন। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনীতির প্রকাশ্য মঞ্চে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন চিফ রিপোর্টার জাকারিয়া আহমেদ। জাকারিয়া, দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও নেতাকর্মীর সামনে প্রকাশ্যে আসছেন বেগম খালেদা জিয়া। প্রথম প্রশ্ন হচ্ছে যে নেতাকর্মীরা তার এই আগমনকে কিভাবে দেখছেন? দ্বিতীয় প্রশ্ন করতে চাই যে রাজনীতির মাঠে তিনি যে আবার আসছেন, এইটা কি ধরনের ভূমিকা রাখতে পারে বা প্রভাব ফেলতে পারে এই সময়টাতে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি 1981 সাল থেকে বিএনপির হাল ধরেছেন। তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একদল সেনা সদস্যের হাতে খুন হওয়ার পর তিনি বিএনপির হাল ধরেন এবং 1983 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং সর্বপ্রথম 1983 সালের 1 এপ্রিল দলের বর্ধিত সভায় তিনি প্রথমবারের মতো বক্তৃতা করেন। তো সেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে বিএনপি এতটা পথ পাড়ি দিয়ে এসছে, আর 4 দশকের বেশি সময় ধরে যিনি এই দলটির আলোকবর্তিকা হয়ে আছেন, সেই বিএনপি চেয়ারপারসনকে রাজনৈতিক উদ্দেশ্যে এবং রাজনৈতিক স্বার্থের কারণে গত আওয়ামী লীগ সরকার 2018 সালের 8ই ফেব্রুয়ারি তাকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়, কারাগারে, এবং তার জীবন থেকে 7টি বছর কেড়ে নেওয়া হয়েছে এবং তাকে পুরান ঢাকার যে পরিত্যক্ত কারাগার সেখানে রাখার কারণে তার শারীরিক অনেক সমস্যার তিনি সম্মুখীন হয়েছেন। তার শারীরিক অনেক রোগের দেখা দিয়েছে এবং আমরা পরবর্তীতে দেখেছি তাকে হাসপাতাল থেকে বাসা এবং বাসা থেকে হাসপাতাল, এভাবেই তার প্রতিটি দিন কেটেছে প্রায় বলা যায়। এবং নেতাকর্মীদের সঙ্গে আইনি বেড়াজাল ছিল, যে কারণে তিনি প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারেননি, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেননি। পরিবারের আবেদন করা হয়েছে বারবার, কিন্তু তখনকার সরকার তাতে কোনো কর্ণপাতই করেনি। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি এবং তার নেতাকর্মীদের যে একটি দূরত্ব তৈরি করা হয়েছিল সেটি কিন্তু ঘুচেছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের পরে শেখ হাসিনা সরকার পতনের পর তার যে আইনি নাগপাশ সেটি তিনি মুক্ত হয়েছেন এবং তার 37টি মামলা তার বিরুদ্ধে ছিল এবং সেখানে আমরা জানতে পেরেছি তার আইনজীবীদের মাধ্যমে 34টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন, অব্যাহতি পেয়েছেন। এবং আমরা জানি যে 5ই আগস্ট রাষ্ট্রপতি তাকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট এই দুটি মামলার সাজা মওকুফ করেছিলেন এবং তার আইনজীবীরা যেটি বলছেন যে তিনি সাজা মওকুফ করেছেন কিন্তু অপরাধ মওকুফ করার এখতিয়ার নেই এবং সেই কারণে আইনগতভাবে তিনি যে নিরপরাধ এবং এই মামলাটি যে উদ্দেশ্যে প্রণোদিত ছিল সেটি প্রমাণ করার জন্য তারা আইনগতভাবে লড়বেন এবং
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তিনি ইতিমধ্যেই খালাস পেয়েছেন এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাও 2-1 দিনের মধ্যে শুনানি হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। বাকি আরও কয়েকটি মামলা রয়েছে এখনও বিচারাধীন, তবে সেই মামলাগুলো তার রাজনীতিতে আসার ক্ষেত্রে কোনো বাধা নয়, কিংবা সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি প্রার্থী হতে চান সেক্ষেত্রে কোনো বাধা হবে না বলে তার আইনজীবীরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনি যে জিনিসটি জানতে চেয়েছেন, তার যে দীর্ঘ বিরতির পর আবার যে রাজনীতির মঞ্চে ফেরা, সেটি নেতাকর্মীদের কাছে এক ধরনের প্রাণ সঞ্চার করেছে। যে বার্তাটি দিচ্ছে বেগম খালেদা জিয়া আবার প্রকাশ্যে আসবেন, নেতৃত্ব দেবেন দলকে, কিংবা আবার বিএনপিকে নির্বাচনী যে বৈতরণী সেটি পার করানোর জন্য তার যে নেতৃত্ব দূরদর্শিতা সেটি কাজে লাগাবেন, এই প্রত্যাশা তো নেতাকর্মীরা ছিল। এবং আমরা দেখেছি যে গত 7টি বছর ধরে বিএনপি নেতাকর্মীরা কিভাবে ফিরোজার সামনে অপেক্ষা করেছে, কিভাবে হাসপাতালে যখন তিনি গিয়েছেন তাকে এক নজর দেখার জন্য কিভাবে তারা সেখানে উপস্থিত হয়েছেন। শুধু নেতাকর্মীরা কেন, বাংলাদেশের মানুষও তো বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্বকে ভীষণভাবে মিস করেছে। এই ব্যাপারগুলো তো রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি আসলে অনস্বীকার্য, এবং নেতাকর্মীরা যে কারণে এত উদ্গ্রীব হয়ে আছে আবার তিনি রাজনীতির মঞ্চে ফিরবেন, তিনি বক্তব্য দেবেন, তিনি বক্তৃতা দেবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দেবেন, এই ব্যাপারগুলোর জন্য তো তারা মুখিয়ে আছে। আমরা একটু আগে আমাদের একটি প্রতিবেদনও দেখলাম আমাদের ডিবিসি নিউজে, যেখানে নেতারা বলছেন যে তারা আকুল আগ্রহে রয়েছেন তাদের নেত্রীকে দেখার জন্য, তার কাছ থেকে নির্দেশনা শোনার জন্য। এবং বর্তমানে বাংলাদেশে যে সামগ্রিক প্রেক্ষাপট তৈরি হয়েছে, একটি সরকারের পতন হয়েছে, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব পালন করছেন। সামনে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসবে, যদি ভোটের পরিবেশ তৈরি হয়, সামনে যেহেতু একটি ভোটের আবহ তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার যে অবদান, তিনি যেখান থেকে ভোট করেছেন, 5টি আসনে ভোট করেছেন, তিনি কখনোই কোনো আসনে হারেননি, এবং যে কারণে তিনি অবিসংবাদিত এবং আপোষহীন নেতৃত্ব তকমা তিনি পেয়েছেন। সব মিলে তার সেই আপোষহীন নেতৃত্ব আবারও তারা রাজপথে দেখতে চান, এমন প্রত্যাশা নেতাকর্মীদের তো রয়েছে। তো সব একদম বিস্তারিত বলেছেন। জি, ধন্যবাদ জাকারিয়া আহমেদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবার প্রায় 75 কোটি টাকার অবৈধ সম্পদ ও তথ্য গোপন করায় তাদের বিরুদ্ধে দুদকের 4 মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে সাবেক আইজিপি তার স্ত্রী ও 2 কন্যার বিরুদ্ধে এসব মামলা করতে আর কোনো বাধা থাকলো না। রবিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনে এসব কথা বলেন মহাপরিচালক আক্তার হোসেন। জানান, যে কোনো সময় তাদের বিরুদ্ধে এই মামলা করা হতে পারে। আলোচিত আইজিপি বেনজির আহমেদের 2,62,00,000 টাকা সম্পদ গোপন ও জ্ঞাত আয়ের বাইরে 9,44,00,000 টাকা সম্পদ পেয়েছে দুদক। মহাপরিচালক আরও জানান, আইজিপির স্ত্রী জিসান মির্জা 31 কোটি টাকার অবৈধ সম্পদ ও 16,02,00,000-এর বেশি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়াও বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের 8,75,00,000 ও মেঝো মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের 5,59,00,000 টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ ও তথ্য গোপন বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। সাবেক আইজিপির পরিবার এবং তার বিরুদ্ধে যে 75 কোটি টাকার অবৈধ সম্পদ আর তথ্য গোপনের অভিযোগ এসেছে, সেই তার বিরুদ্ধে দুদকের 4 মামলার অনুমোদন দেওয়া হয়েছে। এই সম্পদ তারা কিভাবে অর্জন করেছেন এবং এর মধ্যে কি কি রয়েছে সম্পদের মধ্যে? ইশরাত, আপনি জানেন যে সাবেক আইজি পুলিশের প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আজ থেকে 6 মাস আগে সম্পদের অনুসন্ধান শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। সেই দীর্ঘ অনুসন্ধান শেষে দুর্নীতি দমন কমিশনের যে অনুসন্ধান টিম, সেই অনুসন্ধান টিম কমিশনের কাছে প্রতিবেদন পেশ করেছেন এবং কমিশন এই প্রতিবেদনটি যাচাই বাছাই শেষ করে 4 জনের আবেদনের প্রেক্ষিতে যে অনুসন্ধান দল বেনজির আহমেদ এবং তার পরিবারের সম্পদের অনুসন্ধান করেছেন, তাদের প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে মামলার অনুমোদন দিয়েছেন। এবং মোট বেনজির আহমেদ ছাড়াও তার স্ত্রী জিসান মির্জা এবং তার 2 কন্যার বিরুদ্ধে মামলার অনুমোদন হয়েছে। এখন থেকে যে কোনো সময়ের মধ্যেই এই মামলাটি দায়ের করা হবে। 4 জনের বিরুদ্ধে আলাদা আলাদা 4টি মামলা দায়ের করা হবে এবং দুদকের যে মামলা অনুমোদিত মামলা, সেই অনুমোদিত মামলায় বলা হয়েছে যে বেনজির আহমেদ পুলিশ এবং র্যাব সহ পুলিশ, র্যাবে এবং বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং দুদক যে 75 কোটি টাকা আর অবৈধ সম্পদ পেয়েছে এবং এই অবৈধ সম্পদের মধ্যে
বেনজির আহমেদ ছাড়াও বেনজির আহমেদের অবৈধ সম্পদ তিনি তার স্ত্রীর নামে এবং তার 2 কন্যার নামেও অবৈধ সম্পদ তিনি রেখেছেন এবং দালিলিকভাবে এই অবৈধ সম্পদ দুদক বলছে যে তারা প্রমাণ করতে পেরেছে যে এই সম্পদের 75 কোটি টাকা সম্পদের বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। তবে এর বাইরেও আরও বিপুল সম্পদ থাকতে পারে বলে অনুসন্ধান সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন যে এর বাইরে আরও বিপুল সম্পদ থাকতে পারে। আর যে অনুসন্ধান করা হয়েছে সেই সম্পদে এখনো পর্যন্ত আপনাকে বলে রাখি যে তার বিরুদ্ধে আরও অন্যান্য বিভিন্ন অভিযোগ রয়েছে, যেমন পুলিশে বিভিন্ন সময়ে যে কেনাকাটায় দুর্নীতির অভিযোগ রয়েছে, এছাড়া বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই দুর্নীতিগুলোর অভিযোগও কিন্তু অনুসন্ধানাধীন আছে। এখন শুধুমাত্র তার যে বৈধ তার যে সম্পদ রয়েছে, তার যে কি পরিমাণ সম্পদ রয়েছে সেটি বৈধ সম্পদ কত, অবৈধ সম্পদ কত, দুদক যেটি দালিলিকভাবে প্রমাণ করতে পেরেছে তার ভিত্তিতে দুদক মামলা দায়ের করেছে। 4টা মামলার জন্য অনুমোদন পেয়েছে। আদিত্য, একটা ব্যাপার যে অর্থ পাচারের অভিযোগও ছিল বেনজির আহমেদের বিরুদ্ধে, এই নিয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? এটি আমরা আজকে দুদকের যে মহাপরিচালক আক্তার হোসেনের কাছেও আমরা এই প্রশ্নটি রেখেছিলাম। তারা বলেছেন যে তার বিরুদ্ধে অর্থ পাচারের, মানি লন্ডারিং সহ অর্থ পাচারের যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটিও তারা অনুসন্ধান করে দেখছেন এবং এর মধ্যে তারা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহের জন্য বিভিন্ন দেশেও চিঠি দিয়েছেন এবং তার বিদেশে তার কি পরিমাণ সম্পদ আছে তার ভিত্তিতে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। দুদকের যে কার্যক্রম সেটি আপনাকে জানিয়ে রাখি, দুদক আসলে শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে দুদক কোনো ব্যবস্থা নিতে পারে না। দুদকের মামলা এবং তদন্ত কার্যক্রম সম্পূর্ণ আলাদা। দুদক যেটি দালিলিকভাবে প্রমাণ করতে পারে তার ভিত্তিতে তারা আইনি ব্যবস্থা নিতে পারে এবং বিদেশে মানে যেসব তথ্য এর আগে গণমাধ্যমে এসেছে তার বিভিন্ন সম্পদ রয়েছে, এখন কোথায় কি পরিমাণ সম্পদ রয়েছে এবং সেই তথ্যগুলো দুদকের যে অনুসন্ধান টিম সেই অনুসন্ধান টিম জানার চেষ্টা করছে এবং সেই তথ্যগুলো আসার পরে পরবর্তীতে সেই তথ্যগুলো মেলানোর পরে তার বিরুদ্ধে যদি মানি লন্ডারিং আইনে যদি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকে এবং প্রমাণ থাকে সেই অনুযায়ী দুদক তার বিরুদ্ধে পরবর্তীতে আরও মামলা দায়ের করবে এবং তার পরিবারের সংশ্লিষ্ট যারা আছেন তাদের নামেও যদি কোনো সম্পদ বিদেশে থাকে সেই অনুযায়ী দুদক আইনি ব্যবস্থা নেবেন। জি, অসংখ্য ধন্যবাদ আদিত্য আরাফাত। মেরিল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবার জানাবো শীতের গল্প। শীতে খেজুর রস আহরণ যশোরের গ্রামীণ জনপদের প্রতিদিনের দৃশ্য। ব্যস্ত সময় পার করছেন গাছিরা। রস দিয়ে তৈরি হচ্ছে গুড় পাটালি ও পিঠা পায়েস। স্থানীয়দের পাশাপাশি দেশ জুড়ে যার জনপ্রিয়তা। এদিকে গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি নানা পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। হেমন্তর সকালে ঘাসের ডগায় জলজলে শিশির বিন্দু। আবছা কুয়াশা ভেদ করে যশোরের পূর্ব আকাশে উকি দিচ্ছে সূর্য। খেজুর পাতার মাঝে সূর্যের উকি যেন চোখ ধাঁধিয়ে দিচ্ছে গাছির। তবুও আপন মনে কাজ করে যাচ্ছেন তারা। গাছে ঝুলানো মাটির হাড়ি থেকে সুমিষ্ট রস আহরণ মৌসুমের মহা উৎসব। গাছ নিংড়ানো সুমিষ্ট জলীয় উপকরণটি দিয়ে তৈরি পিঠা পায়েস যেন বাঙালিয়ানাকে পূর্ণতা দেয়। চলছে গুড় পাটালি তৈরির ধুম। ব্যস্ততা বেড়েছে কৃষানীরও। আমনের নতুন চালের গুড়ার পিঠা পায়েসের মম গন্ধ চারদিকে। আজানের সময় যায় যে সকালবেলা গাছ খুলে নিয়ে আসে, হাঁড়ি কুড়ি ধুয়ে পাকলে চুলোয় তুলি 200-250 ভা গুড় তৈরি করি। আমার নাচ ছেলেরা এসে পোতা ছেলেরা বাইরে থাকে, এরা পিঠে খাতে এসে তাই আমি পিঠে বানাচ্ছি। এই পিঠে তো শহরে পাওয়া যায় না, এজন্য দাদি বাড়ি আসছি পিঠে খাতে। খেজুর রস ও গুড়ের সাথে যশোরের মানুষের জীবনধারা যেন একাকার। গাছ থেকে নামিয়ে বড় চুলিতে জাল দেয়া হয় রস, তারপর তা শুকিয়ে হয় গুড়। দক্ষ কৃষানীরাই এই নিয়মে ভালো মানের গুড় পাটালি তৈরি করতে পারেন। সকালবেলা ভাড়ে করে রস বাড়ি নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে তাবাল আকার পারে দিয়ে রসটা সেকে তাবালে তুলে দেওয়া হয়। তুলে দেওয়ার পরে রসটা জ্বালায়ে গুড় তৈরি করে। প্রতিদিন 20 থেকে 25টা গাছ কাটি, সারাদিন গাছ কেটে আবার সেই ভোরবেলা খুলতে হয়, সেই রস জ্বালাতে হয়, জ্বালিয়ে তারপরে আবার সেই ভাড় পরিষ্কার করে আবার কাজ করতে হয়, সময়ই পাওয়া যায় না। গাছের সঠিক পরিচর্যায় গাছিদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। 3,13,000 গাছ থেকে আমরা রস আহরণের প্রক্রিয়ায় রয়েছি এবং বাজারে যাতে আমরা সাবস্ট্যান্ডার্ড গুড় না পাই সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত আছে। আমরা গাছিদেরকে উদ্বুদ্ধ করছি। যশোরে এবার 6,600 হেক্টর জমিতে আবাদকৃত খেজুর গাছ থেকে 3,400 মেট্রিক টন গুড় উৎপাদনের প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে ছিল এখনকার মতো।
ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।